18তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা সবাই এই রবীন্দ্র ভবনে একত্রিত হয়েছি এবং এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা এখানে মঞ্চে এবং মঞ্চের নিচেও যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং বিস্তৃতভাবে আলোচনা করেছেন ত্রিপুরা সরকারের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া এখানে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং রামনগর বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া একটু আগে আমরা যার বক্তব্য আমরা শুনলাম উনিও খুব সুন্দরভাবে আমাদের সামনে অনেক কথা এবং ওনার বার্তা আমাদের সামনে রেখেছেন। আমাদের অনারেবল বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয় এখানে যিনি প্রথমেই স্বাগত ভাষণ রেখেছেন ত্রিপুরা সরকারের আইসিটি ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত রয়েছেন মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী বীণারানী সরকার মহোদয়। তাছাড়া ভাইস চেয়ারপারসন কালচারাল অ্যাডভাইজারি কমিটি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং শ্রী বিমিশা ভট্টাচার্য ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের। তাছাড়া যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত এবং অন্যান্য সম্মানিত যারা গুণীজনেরা এখানে উপস্থিত, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসিয়ালস এবং যাদের জন্য আজকে এখানে আমার মনে হয় তাদের খুব প্রয়োজন, যারা জনজাতির ভাই এবং বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, স্টুডেন্টসরা উপস্থিত রয়েছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে 118তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা বীর বিক্রম কিশোরের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখেছি এইরকম একজন মহাপুরুষ এবং আমাদের জনজাতিদের যাকে যুবকরা বলা হয় এবং মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, ওনার সম্পর্কে আমরা এতদিন কিন্তু অনেক কিছু জানতাম বা আমাদের জানতেও দেওয়া। এটার মধ্যে অনেক কিছু কারণ আছে, হয়তো অনেকে এখন তো স্টুডেন্টরা অনেক কিছু বুঝায়, কিন্তু আমাদের সরকার জবের থেকে এসে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে বিরাসত আর বিকাশ, অর্থাৎ আমাদের যারা আমাদের দেশের জন্য কাজ করেছেন, আমাদের যে মূল কারিগর দেশ গড়ার কাজে, তাদেরকে আদর্শ রেখে এবং ওনাদের যে পথ আমাদের দেখেছেন পাথেয় করে আমরা আমাদের কাজ করতে হবে। আবার এই যে আধুনিকতার যে ছোঁয়া, মডার্নাইজেশন, সেটাও আমাকে রাখতে হবে। এখন আমি যদি ভাবি যে আমার পূর্বপুরুষরা আমরা কিছুই করেননি, আমি যেটা করছি এখান থেকে জিরো, এখান থেকে পয়েন্ট জিরো, তাহলে কিন্তু ভুল হবে। আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের কি একটা অবস্থা ছিল ত্রিপুরাতে। উদাহরণস্বরূপ বলছি, জিরো মাইল ফলকের কথাই চলে আসবে, জিরো পয়েন্ট। আমার জিরো পয়েন্ট সম্পর্কে আমি জানি না, কিন্তু এখান থেকে আমি যদি বলি যে উদয়পুর পটপুর আমরা বলি 50 কিলোমিটার বা আগে 50 মাইল বলা, তো সেই যে জায়গা আমার যেখান থেকে ফিতে মেপে শুরু হয়েছে, অর্থাৎ আমার যে মূল জায়গাটা সেটা সম্পর্কে যদি আমার ধারণা না হয়, যত্রতত্র আমার যদি আজকে এই শূন্যের কথা আমি যেখানে বলছি যে আমার এখান থেকে শুরু, সেটা ভুল হবে। আমার পরম্পরা যারা এই রাজ্যের জন্য দেশের জন্য কাজ করেছেন তাদের আমাদের স্মরণ করা অত্যন্ত প্রয়োজন এবং যত জানা যাবে তত বেশি আমরা অনুপ্রাণিত হব। এমন সব ইউনিক কাজ আপনারা করে গেছেন আজকের দিনে
আমরা আধুনিকতার সব কিছু পাওয়া সত্ত্বেও আমরা দেখি যে আজকের দিনেও তারা কিন্তু প্রাসঙ্গিক। আজকে স্বাধীনতার পর আমরা যদি দেখা যায় যে রাষ্ট্র সমর্থিত যে রাজনৈতিক ভাবে যে সঠিক যে ইতিহাস যে চর্চা এবং যে আধুনিক ভারত গঠনে এই রাজন্য বর্গের যে অবদান সেটাকে কিন্তু খুব খাটো করে দেখানো হয়েছে, আমাদের জানতে দেওয়া হয়নি। অথচ আজকে শুধু ত্রিপুরাতে না, সমস্ত জায়গায় রাজন্য বর্গরা কিন্তু সবাই মিলে এতগুলো প্রিন্সেস স্টেট ছিল, সবাই মিলে একত্রিত হয়ে দেশের স্বাধীনতার সময় যেমন ওনারা মানে ভারত গঠনের জন্য ওনারা যেমন কাজ করেছেন এবং স্বাধীনতার পরেও কিন্তু তারা দেশ গঠনের জন্য কাজ করবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে স্বাধীনোত্তর এই ভারতে তাদেরকে জানতে দেওয়া হয়নি, তাদের সম্পর্কে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে, ভুল বোঝানো হয়েছে যে রাজা মহারাজারা সবসময় দেশের যারা জনসাধারণ আছে তাদের উপর অত্যাচার করা হতো। এই ধরনের আমাদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা যে একটা ধ্যান ধারণা করতে হবে। অথচ আমরা জানি ত্রিপুরা মানিক্য ডাইনেস্টির যারা রাজা মহারাজা আছেন আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে তারা অত্যাচারিত ছিল। এই বিষয়টা কিন্তু এখনো দেখি কিছু রাজনৈতিক দল বলে রাজা মহারাজারা কবে কি করেছে, কিছুই করেননি ওনারা, এখনো বলে। মানে ভাবুন আজকের তারিখে ওনারা এই কথাটা বলছে। এটা বুঝতে হবে যে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে কারা মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করছে, এখনো করছে। কিন্তু আমরা যখনই আমাদের তো এখন জেনজি বিষয় দাঁড়িয়ে গেছে, এখানে বেশিরভাগ জেনজি চলে এসছে। এখন তো জেনজি কথা না বললো, আমরা তো আমাদের সময় জেনজি জানতামই না কি জেনজি। যারা আছেন তাদের বোঝা উচিত, তার প্রতিবার কিছুদিন বাদে বাদে জেনারেশন চেঞ্জ হয় এবং তাদের মস্তিষ্ককে কিভাবে বিভ্রান্ত করা যায় এই কায়দাটা করা যায়, যে কারণে দেশের উন্নয়নের পথে রাজ্যের উন্নয়নের পথে একটা কাটা হয়ে দাঁড়ায়। আমরা নিজেরাও কিন্তু আমিও তো কোনো এক সময় বা আমরাও কিন্তু কোনো এক সময় তো জেনজি ছিলাম বা যুবক ছিলাম, আমাদের এই বয়সটা যে খুব সেন্সিটিভ। ওই সময়ে এখনো একই কায়দায় এখনো এই কাজ করছে যে কোনো অবস্থায় রাজ্য উন্নতির দিকে যেতে পারবে না, দেশ উন্নতির দিকে। একবার আপনারা দেখবেন দেশের অস্থিরতা সৃষ্টি যারা করছেন ইচ্ছে করে করছেন। ভারত আজকে 4 ট্রিলিয়নের 4th পজিশনে চলে এসছে আজকে অর্থনৈতিক দিক দিয়ে। অনেকের এখন মানে সারা পৃথিবীর মধ্যে অনেক দেশ এখানে বলার অপেক্ষা রাখে না, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এত তাড়াতাড়ি জিডিপির ক্ষেত্রে এত স্ট্রং হয়ে যাচ্ছে, যেভাবে আটকাতে হবে। 2047-এ ভারত আজকে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে বিকশিত ভারত ডেভেলপ কান্ট্রি হবে, সেটা কোনো মতেই যেন না হয়। তার জন্য এই যে বিদেশি যে চিন্তাধারা এই ধরনের একের পরে একবার এখানে দাঙ্গা থেকে আরম্ভ করে আপনারা এগুলো কিন্তু বুঝার বিষয়। আজকে এই মহারাজা বীর বিক্রম বা মানিক্য ডাইনেস্টিটা আমার তো জানি না, আমি জানি না কটা দাঙ্গা হয়েছে এত জানা যায় না। মানুষকে কিভাবে ভালো রাখা যায় ওনাদের সময় সেগুলো কিন্তু হয়েছে, এবং তাদের সম্পর্কে জানতে না দেওয়া এই ইচ্ছাকৃত।